অবশেষে দীর্ঘ ১৮ মাসের এক ঐতিহাসিক ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নিলেন ক্ষমতা থেকে। ক্যালেন্ডারের পাতায় সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও এই ১.৫ বছরে বাংলাদেশের মানুষ যেন এক পুরো যুগের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল। ৫ই অগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা মনে আছে? শেখ হাসিনার পতনের ঠিক দুদিন পর যখন ডক্টর ইউনুস ভিন দেশ থেকে ফিরে হাল ধরলেন দেশের, তখন পরিস্থিতিটা কেমন ছিল? ঠিক যেন প্রথম প্রেমের মতো। মানুষের জীবনে প্রথম প্রেম আসলে যেমন বুকের ভেতরটা ধক করে ওঠে, সারাক্ষণ চোখের সামনে প্রিয় মানুষটার ছবি ভাসে, ঠিক তেমনই একটা ঘোর তৈরি হয়েছিল এই মানুষটাকে ঘিরে। তিনি যখন এয়ারপোর্টে নামলেন, যখন কথা বললেন, তখন দেশের আবাল বৃদ্ধ বনিতা মনে করেছিল, এই তো আমাদের ত্রাণকর্তা এসেছেন। এতদিন ধরে যে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, উনি হয়তো জাদুর কাঠির ছোঁয়ায় সব আলো করে দেবেন। তার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ মানুষের মনে সেই প্রথম প্রেমের মতোই প্রবল আগ্রহ আর উত্তেজনা তৈরি করেছিল। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল এইবার বুঝি দিন বদলাবে। কিন্তু বাস্তবতা সবসময় কল্পনার মতো সুন্দর হয় না। শরৎচন্দ্র যেমন বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। ডক্টর ইউনুসের এই ১৮ মাসের যাত্রাও যেন সেই উপন্যাসের মতোই। শুরুতে তিনি মানুষকে কাছে টেনেছিলেন চুম্বকের মতো, কিন্তু বিদায় বেলায় সেই ভালোবাসার বাঁধন অনেকটাই আলগা হয়ে গিয়েছিল। আজ আমরা সেই হিসেব নিকেশই মেলাবো তিনি আসলে কতটুকু ভালোবাসা নিয়ে গেলেন আর কতটুকু দীর্ঘশ্বাস রেখে গেলেন। শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিলেন, তখন দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা সবকিছুই ছিল নড়বড়ে, কিন্তু তার ওপর মানুষের আস্থা ছিল আকাশচুম্বী। তিনি তো আর সাধারণ কেউ নন, তিনি নোবেলজয়ী, বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করা মানুষ। সবাই ভেবেছিল যে মানুষটা বিশ্ব অর্থনীতি বোঝেন, তিনি দেশের অর্থনীতিকে নিশ্চয়ই এক জাদুকরী উচ্চতায় নিয়ে যাবেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি এমন কিছু কাজ করেছিলেন যা তাকে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছিল। বিশেষ করে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার ঘটনাটি ছিল এক বিশাল মাইলফলক। গত ১.৫ দশকে কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, কত সন্তান তার বাবাকে আর ফিরে পায়নি, তার কোনো হিসেব ছিল না। আয়নাঘরের মতো গোপন বন্দিশালাগুলোর কথা শুনলে গা শিউড়ে উঠত। ডক্টর ইউনুস এসেই যখন এই বন্দিশালাগুলো থেকে ভুক্তভোগীদের মুক্ত করার উদ্যোগ নিলেন, তখন মনে হয়েছিল বিচারহীনতার সংস্কৃতি বুঝি শেষ হতে চলেছে। স্বজনহারা মানুষগুলোর চোখের পানি আর মুক্তির আনন্দ দেখে সাধারণ মানুষ তাকে মাথায় তুলে রেখেছিল। মনে হচ্ছিল দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তাছাড়া তিনি এসেই রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিলেন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য আলাদা আলাদা কমিশন গঠন করলেন। এই উদ্যোগগুলো ছিল খুবই সময়োপযোগী, কারণ দেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখছিল কিভাবে দলীয়করণের কারণে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পুলিশ মানুষের বন্ধু না হয়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিচার বিভাগ তার স্বাধীনতা হারিয়েছিল। ডক্টর ইউনুস যখন গুণী আর সম্মানিত ব্যক্তিদের নিয়ে এই কমিশনগুলো গঠন করলেন, তখন সচেতন নাগরিক সমাজ তাকে সাধুবাদ জানিয়েছিল। সবাই ভেবেছিল, যাক, এবার হয়তো একটা স্থায়ী সমাধান হবে, নষ্ট হয়ে যাওয়া সিস্টেমটা এবার হয়তো ঠিক হবে। এই সংস্কারের উদ্যোগগুলো তাকে শুরুতে প্রচুর জনপ্রিয়তা এনে দিয়েছিল। মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছিল যে তিনি একটা সুস্থ আর সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। অর্থনীতির ক্ষেত্রেও শুরুতে কিছু সুখবর এসেছিল। আমরা শুনেছিলাম তিনি এসেই বিগত সরকার রেখে যাওয়া বিশাল অঙ্কের বৈদেশিক ঋণ শোধ করেছেন। রিজার্ভ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটা কিছুটা হলেও কমেছিল তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে। বিশ্বের বড় বড় দেশগুলো তাকে সমর্থন দিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। একজন অর্থনীতিবিদ হিসেবে তার এই সাফল্যগুলো ছিল প্রত্যাশিত। মানুষ ভেবেছিল বড় বড় ঋণ যখন শোধ হচ্ছে, তখন নিশ্চয়ই এর সুফল আমরা সাধারণ জনগণও পাব। কিন্তু ঠিক এই জায়গাটিতেই বাধল বিপত্তি। আন্তর্জাতিক অর্থনীতির খাতায় হয়তো অনেক বড় বড় সাফল্যের গল্প লেখা হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষের পকেটের অর্থনীতির গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানেই সেই বড় প্রেম দূরে ঠেলে দেওয়ার গল্পটা শুরু হলো। একজন রিক্সা চালক, একজন দিনমজুর কিংবা একজন মধ্যবিত্ত চাকুরিজীবীর কাছে জিডিপি বা বৈদেশিক ঋণের হিসেব খুব একটা জরুরি নয়। তাদের কাছে জরুরি হলো দিন শেষে তারা তাদের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছে কিনা। মানুষ যখন বাজারের থলি নিয়ে বাজারে গেল, তখন তাদের সেই স্বপ্নের ফানুসটা চুপসে যেতে শুরু করল। আশা ছিল ইউনুস ম্যাজিকে জিনিসপত্রের দাম কমবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র।
পেঁয়াজ, আলু, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশছোঁয়া হয়ে গেল, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল। পেঁয়াজের কেজি যখন 150-200 টাকায় গিয়ে ঠেকল, ডিমের ডজন যখন 150 টাকা ছাড়িয়ে গেল, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগল, অর্থনীতিবিদ ডক্টর ইউনুস আসলে কি করছেন? তিনি যদি বিশ্ব অর্থনীতি বোঝেন, তবে দেশের গরিব মানুষের কান্না কেন শুনতে পাচ্ছেন না? সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি কি শুধু কথার কথা ছিল? বাজারের এই আগুন নেভাতে না পারাটা তার সরকারের অন্যতম বড় ব্যর্থতা। মানুষ দেখল সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাজারের সিন্ডিকেট বা কারসাজি আগের মতোই বহাল তবিয়তে আছে। এই হতাশা থেকেই ভালোবাসার রংটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করল। এরপর আসা যাক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথায়। একটা দেশের সরকার কতটা সফল তা অনেকটা নির্ভর করে মানুষ কতটা নিরাপদে আছে তার ওপর। ডক্টর ইউনুসের সময় মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার সাথে সাথে এক ধরনের অরাজকতাও তৈরি হয়েছিল। মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। কথায় কথায় মানুষকে পিটিয়ে মারা, নিজের হাতে আইন তুলে নেওয়া, এগুলো ছিল নিত্যদিনের ঘটনা। পুলিশ বাহিনীকে সক্রিয় করতে সরকার অনেক সময় নিয়েছিল, আর এই সুযোগে দেশের বিভিন্ন প্রান্তে চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছিল। মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছিল না। মাজারে মাজারে হামলা, ভিন্ন মতের ওপর আক্রমণ, এগুলো সরকারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল। মানুষ আশা করেছিল ডক্টর ইউনুস কঠোর হাতে এগুলো দমন করবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের নমনীয় ভাব বা সিদ্ধান্তহীনতা মানুষকে হতাশ করেছে। মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে দেশে আসলে কোনো সরকার আছে কিনা, বা থাকলেও তাদের নিয়ন্ত্রণ কতটুকু। এই নিরাপত্তাহীনতার বোধ মানুষকে সরকারের প্রতি বিমুখ করে তুলেছিল। তবে এসবের মাঝেও মানুষ আশায় বুক বেঁধেছিল একটা জিনিসের জন্য, সেটা হলো একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আনন্দটা মানুষ ভুলতেই বসেছিল। ডক্টর ইউনুস যখন নির্বাচনের ঘোষণা দিলেন, তখন মানুষের মনে আবার সেই পুরনো আবেগ ফিরে এলো। অন্তত একটা জায়গায় তো আমরা সফল হব, অন্তত নিজের ভোটটা তো নিজে দিতে পারব। ভোটের দিন সকালবেলায় মানুষের লম্বা লাইন দেখে মনে হয়েছিল গণতন্ত্রের বিজয় হতে চলেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। এই পর্যন্ত সব ঠিক ছিল, জনগণ ভোট দিতে পেরেছে, এইটুকু শান্তি তারা পেয়েছে। কিন্তু গল্পের শেষটা সুন্দর হলো না। ভোটের রেজাল্ট বা ফলাফল নিয়ে যে বিতর্ক তৈরি হলো, তার সব অর্জনকে ম্লান করে দিল। কথায় বলে, শেষ ভালো যার, সব ভালো তার। ডক্টর ইউনুসের এই 18 মাসের নাটকের শেষ দৃশ্যটা যদি নিখুঁত হতো, তাহলে হয়তো মাঝখানের ভুল ত্রুটিগুলো মানুষ ক্ষমা করে দিত। মানুষ মনে রাখত যে তিনি অন্তত আমাদের একটা স্বচ্ছ আর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে গেছেন। কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে যখন প্রশ্ন উঠল, যখন বিভিন্ন মহল থেকে কারচুপির বা অস্বচ্ছতার অভিযোগ এলো, তখন মানুষের সেই শেষ ভরসার জায়গাটাও নড়বড়ে হয়ে গেল। তিনি ক্ষমতা ছাড়লেন, কিন্তু রেখে গেলেন এক রাশ বিতর্ক। যে মানুষটাকে ঘিরে এত এত স্বপ্ন ছিল, যাকে মানুষ দলমত নির্বিশেষে মাথায় তুলে রেখেছিল, তিনি বিদায় বেলায় সেই সম্মানের পুরোটা ধরে রাখতে পারলেন কিনা তা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হলো। আসলে রাষ্ট্র পরিচালনা আর বইয়ের পাতায় অর্থনীতি পড়ানো যে এক জিনিস নয়, তা এই 18 মাসে মানুষ হাড়ে হাড়ে টের পেল। ডক্টর ইউনুসের নিয়ত হয়তো ভালো ছিল, তার সততা নিয়ে হয়তো মানুষের মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু গুডউইল বা ভালো ইচ্ছা দিয়ে সবসময় পেট ভরে না, রাষ্ট্রও চলে না। রাষ্ট্র চালাতে গেলে যে কঠোরতা, যে প্রশাসনিক দক্ষতা এবং যে রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন, তার ঘাটতি অনেক ক্ষেত্রেই চোখে পড়েছে। তিনি হয়তো চেয়েছিলেন সিস্টেমটাকে বদলাতে, কিন্তু সিস্টেমের জঞ্জাল সরাতে গিয়ে তিনি নিজেই অনেক সময় সেই জঞ্জালে জড়িয়ে গেছেন। তার আশেপাশের উপদেষ্টারা তাকে কতটা সঠিক পরামর্শ দিয়েছেন, কিংবা তিনি জনমতের পালস বা নাড়ি কতটা বুঝতে পেরেছেন, তা নিয়েও ভবিষ্যতে অনেক গবেষণা হবে। তবুও আমরা অস্বীকার করতে পারবো না যে তিনি একটা খুব কঠিন সময়ে দেশের হাল ধরেছেন। তিনি যখন এসেছিলেন, তখন দেশটা একটা বারুদ ভর্তি বাক্সের মতো ছিল। তিনি সেই আগুন নেভানোর চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি তিনি পুনরুদ্ধার করেছেন। বিদেশিরা এখন বাংলাদেশকে আবারও সম্মানের চোখে দেখে। গুম হয়ে যাওয়া মানুষের পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, যা টাকার অঙ্কে মাপা যাবে না। সংস্কারের যে বীজ তিনি বুনে গেছেন, হয়তো ভবিষ্যতে কোনো একদিন আমরা তার ফল ভোগ করব। কিন্তু মুদ্রার উল্টো পিঠে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত মানুষের হাহাকার আর বিচারহীনতার নতুন সংস্কৃতির দায়ভারও তাকে নিতে হবে।